বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19 প্রতি মিনিটেই বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশের ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাত 2:30টার দিকে রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বদরুদ্দিন কামরান করোনায় আক্রান্ত ছিলেন। রাত 12:30টার দিকে স্ট্রোক করেন তিনি। মারা যান ঘণ্টা দুয়েক পর। বদরুদ্দিন কামরানের মরদেহ নিয়ে সিলেটের পথে রওনা হয়েছেন স্বজনরা। গত 5 জুন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় আওয়ামী লীগের এই নেতার করোনা শনাক্ত হয়। পরদিনই সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 7 জুন আনা হয় ঢাকা সিএমএইচে। দর্শক, এবার সরাসরি চলে যাচ্ছি সিলেটে। যোগ দেবেন সহকর্মী মাইদুল রাসেল। রাসেল, বদরুদ্দিন কামরানের মরদেহ সিলেটে নেওয়া হচ্ছে, সেখানকার পরিস্থিতি জানতে চাই এবং জানাজা দাফনের কোনো প্রস্তুতির ব্যাপারে আপনি কিছু জানতে পেরেছেন কিনা? সামি, আমি এই মুহূর্তে রয়েছি সাবেক সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরুদ্দিন কামরানের বাসায়। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তার সেই বাসায় আসলে তার মৃত্যু খবর ছড়িয়ে পড়ার পরে সেই ভোর রাত থেকেই তার আসলে যারা সব শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা আসছেন এবং তার মৃত্যুর খবরে তারা আসলে কান্নায় ভেঙে পড়েছেন অনেকে, সেটি আমরা দেখতে পেয়েছি। অনেকে এসে তার আসলে জানাজার ব্যাপারে জানতে চেয়েছেন। তবে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে লাশ পৌঁছার পরেই তার বাসার পাশে যে মসজিদটি রয়েছে সেই মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। অপরদিকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা রয়েছেন সিলেট মহানগর এবং জেলার, তারা জানিয়েছেন তারা আসলে তার পরিবারের সাথে কথা বলে একটি সিদ্ধান্ত নেবেন যে পরে যেহেতু সংক্রমিত হয়েই তিনি চিকিৎসাধীন ছিলেন, তারপরে মৃত্যুবরণ করেন, সেই সংক্রমণ বিধি মেনে তারা আসলে তার জানাজা এবং দাফনের বিষয়টিকে তারা প্রাধান্য দিচ্ছেন। অপরদিকে আরেকটি তথ্য জানাতে চাই, তিনি দীর্ঘদিন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। তার রাজনৈতিক কেরিয়ার শুরু হয়েছিল সেই পৌরসভা ছিল যখন সিলেট, সেই স্থান থেকে তারপরে সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন তিনি। আজকে তার মৃত্যুতে একটু আগে এখানে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী এসেছিলেন, তার সাথে আমি কথা বলেছি। তিনি দাবি জানিয়েছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি এবং তার পরিবারের প্রতি। তার দীর্ঘদিনের কর্মস্থল ছিল সিলেট সিটি কর্পোরেশন, সেখানে যাতে তার মরদেহটি অল্প সময়ের জন্য হলেও নেওয়া হয়, তার প্রতি তারা শ্রদ্ধা জানাতে চান এবং তার প্রতি সাধারণ মানুষের যে একটি আকর্ষণ রয়েছে সেটির প্রতি শ্রদ্ধা জানিয়েই আসলে তিনি সেই দাবিটুকু জানিয়েছেন। তবে তার লাশ পৌঁছার পরে তার পরিবারের একটা সিদ্ধান্ত নেবেন যে কখন তার জানাজা হবে। আপাতত এটি জানতে পেরেছি তার বাসার পাশে মসজিদে লাশ পৌঁছার পরই তার জানাজা হবে। তারপরে মানিকপীরের টিলায় তার দাফনের সম্ভাবনা রয়েছে, সেখানে উপস্থিত নেতৃবৃন্দ সেটি আমাদেরকে জানিয়েছেন। তা এই ছিল আমার কাছে। রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাইদুল রাসেল। করোনা সংক্রমণ প্রতিরোধে ঢাকার 2 সিটিতে 45টি এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেসব এলাকা লকডাউন করা হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, আজ থেকে লকডাউন হচ্ছে না। স্থানীয় প্রশাসন বাস্তবায়নের সব প্রস্তুতি সম্পন্ন করলেই বিধিনিষেধ কার্যকর করা হবে। আর সংক্রমণের হার বেশি থাকা রেড জোনে লকডাউনের পাশাপাশি সাধারণ ছুটিও থাকবে বলে জানিয়েছেন তিনি। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নে সুনির্দিষ্ট এলাকা চিহ্নিত করতে স্বাস্থ্য বিভাগকে তাগিদ দিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। ৬৬ দিন পর সাধারণ ছুটি শেষে সীমিত আকারে অফিস আদালত চালুর পর গেল 14 দিনে আক্রান্ত হয়েছেন 40,000-এরও বেশি মানুষ। ভয়াবহ এমন পরিস্থিতিতে কয়েকদিনের আলোচনার পর শেষমেশ সংক্রমণের ভিত্তিতে লাল, হলুদ এবং সবুজ এই 3টি জোনে পুরো দেশকে ভাগ করার কাজ চূড়ান্ত করেছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে রাজধানীর 45টি এবং চট্টগ্রামের 11টি এলাকা ছাড়াও গাজীপুর আর নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা লাল বা রেড জোনে ঘোষণা করা হয়েছে। এসব এলাকাকে লকডাউনের আওতায় আনার কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। রেড জোন থেকে কেউ বাইরে বেরোবে না, কোনো বাইরের লোক রেড জোনে ঢুকবে না, শুধু জরুরি সেবা ছাড়া। কোন কোন জায়গাগুলো আমরা করব এমনও কোনো তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত দেওয়া হয়নি। যেখানে আমরা রেড জোন ঘোষণা করব সেখানে আগে থেকে একটি কমিটি থাকবে এবং তারা প্রস্তুতি নিয়েই কিন্তু আমরা সেটা করতে চাই, যাতে করে আমরা শতভাগ সফল হতে পারি। আপনি জানেন যে বিভিন্ন টেকনিক্যাল কমিটি হয়তো বিভিন্ন
ঢাকার যেখানে বেশি সংক্রমণ জায়গা আছে সেই জায়গাগুলোতে এই জোনিং করা হয়েছে। তবে এখনও দিনক্ষণ ঠিক হয়নি। এ সংক্রান্ত টেকনিক্যাল কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত পেলে আজকালের মধ্যেই লকডাউন সংক্রান্ত সরকারের নির্দেশনা জারির কথা জানালেন প্রতিমন্ত্রী। বলেন, জোনগুলোতে সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা বাস্তবায়ন করবে স্থানীয় প্রশাসন। লকডাউন এলাকায় থাকবে সাধারণ ছুটি। অনিশ্চয়তা বা ভয়ভীতির কোনো কারণ নাই, কারণ তাকে বলেই দেওয়া হচ্ছে রেড জোনে তিনি স্বস্তিতে থাকবেন এবং 21টি দিন তারা যাতে করে ঘরে থেকে তারা যাতে করে এই আপনার সংক্রমণটাকে উপশম করতে সহযোগিতা করতে পারেন। সামারি আমাদের অনুমোদন হবে খুব তাড়াতাড়ি। মহানগরের লকডাউন কার্যকর করবে সিটি কর্পোরেশন। তবে ঢাকায় এখনও এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো স্পষ্ট নির্দেশনা পায়নি কর্পোরেশন। ঢাকার উত্তরে প্রায় 17টি জায়গাতে লকডাউন করা হবে, যেমন উত্তরা, এখানে আছে মিরপুর, এখানে আছে ক্যান্টনমেন্ট বা বসুন্ধরা বা মগবাজার। আমরা বলেছি স্বাস্থ্য অধিদপ্তরকে আমাদেরকে যত বেশি ডিফাইন করা হবে, আমাদের যত ওয়ার্ড ওয়ারি মাইক্রো লেভেল এবং ম্যাক্রো লেভেল দুটোই কিন্তু সমন্বয় করতে হবে। কিন্তু আর পূর্বের মতো নয়, বরং সংক্রমণ কমাতে লকডাউনের কঠোর কার্যকারিতার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। লকডাউনের এলাকায় মূল উদ্দেশ্য যেটা থাকবে, সেই এলাকায় আমার যে আক্রান্ত ব্যক্তিরা আছেন তাদের সার্ভেইলেন্স করা, তাদের মাধ্যমে কন্ট্যাক্ট ট্রেসিং করা, তাদের মাধ্যমে ওই এলাকায় কতজন লোক সংক্রমিত হয়েছে, এবং সকল লোককে যদি আমি এলাকায় এক জায়গায় আমি ধরে রাখতে পারি, তাহলে আমার সংক্রমণের মাত্রা কমে যাবে। লকডাউন এলাকায় সাধারণের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করার কথা জানান সংশ্লিষ্টরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর লকডাউনের খবর জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন রাব্বি সিদ্দিকী এবং সাব্বির আহমেদ। শুরুতে রাব্বির কাছে চলে যেতে চাই। তিনি রয়েছেন রেড জোন ঘোষিত রাজধানীর লালবাগ এলাকায়। রাব্বি, লকডাউন কার্যকরের কোনো প্রস্তুতি আপনার চোখে পড়েছে কিনা? প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? সামি, লকডাউন তো আরও পরের ব্যাপার। রেড জোন যে ঘোষণা করেছে সরকার, সেটি কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট কাউন্সিলর তারা কিন্তু জানেন না। আমার সঙ্গে যুক্ত হয়েছেন এই লালবাগ এবং আজিমপুর, এই দুই রেড জোন এলাকার কাউন্সিলর, 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করি যে আসলে আপনারা কাগজপত্র পেয়েছেন কিনা রেড জোনের যে ঘোষণা এসেছে, সেই সঙ্গে লকডাউনের ব্যাপারে আপনারা কি জানেন? অবশ্যই আমরা এই টিভির স্কুলে দেখেছি রেড জোন ঘোষণা করা হয়েছে, আমাদের সাথে সমন্বয় করা নাই। আশা করি আজকের মধ্যে আমাদের যে লকডাউনের অবস্থানটা প্রশাসন সেই করে আমাদের সিটি কর্পোরেশন মেয়র বিশপ ফজল তাপসের নেতৃত্বে আজকে সমন্বয় করে উনি সরকার থেকে, মন্ত্রণালয় থেকে কোনো যদি গেজেট করা হয়, তারপর আমরা যেইভাবে করতে বলে আমরা সেইভাবে প্রস্তুত আছি ইনশাল্লাহ। আশা করি এই যেভাবে লকডাউনটা এমনভাবে করতে হবে, এটা কারফিউ সিস্টেম, কেউ বেরোতে পারে না। কতজন রুগী আছে, কত করোনা রুগী আপনি জানেন কি? মানে না, আমি জানি না, আমার এলাকাটাও সম্পূর্ণ ছোট না। লকডাউনটা কোন কোন এরিয়া করবে, কারণ আজিমপুর একটা ছোট এরিয়া না, বড় এরিয়া, লালবাগ অনেক বড় এরিয়া। অতএব এগুলো সমন্বয় করেই লকডাউনটা করতে হবে, যাতে করে সাধারণ জনগণকে সময় দিয়ে প্রস্তুতির মাধ্যমে কতদিনের জন্য লকডাউন করে তাও কিন্তু আমাদের অবহিত করা হয়। অনেক কিছু জানেন না। ধন্যবাদ কাউন্সিলর। আসলে এখন পর্যন্ত ঘোষণাই, কাগজপত্র এখনো আসেনি। সেই সঙ্গে কাগজপত্র পাওয়ার পর লকডাউনটি তার এলাকায় হবে কিনা সেটি পরের বিষয়। তবে তিনি প্রস্তুতি নিয়েছেন যে যদি লকডাউন হয় সেক্ষেত্রে বাসিন্দাদেরকে কিভাবে রাখা যায় সেই ধরনের প্রস্তুতি কিন্তু রাব্বি, আপনার কথা আমরা বুঝতে পেরেছি এবং জনপ্রতিনিধি যিনি কথা বলছিলেন তার কথা বুঝতে পেরেছি। এই পর্যায়ে বাড্ডা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, রেড জোনে লকডাউন সহ সাধারণ ছুটি থাকবে, এই ব্যাপারে আমরা জানতে পেরেছি। তো এই বিষয়ে জনসাধারণের প্রতিক্রিয়া কি? সামি, জনসাধারণের ভিতরে যখন থেকে তারা জানতে পেরেছেন যে এই এরিয়াগুলো, অর্থাৎ উত্তরের, আমি এসেছি উত্তরের একটি এলাকাতে, এখানকার বেশ কিছু এরিয়া যে রেড জোনের ভেতরে পড়েছে, যখন এই রেড জোন এলাকার জনসাধারণ যারা বাসিন্দা তারা যখন জানতে পেরেছেন যে তাদের এলাকাটি রেড জোনের ভেতরে পড়েছে, এটি মূলত রাত থেকেই জানতে পেরেছেন। তারপর থেকে তাদের ভিতরে কিছুটা শঙ্কা তো আছেই। তারপরও এখন দেখা যাচ্ছে যে আমি সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরেছি, তার ভিতরে যেমন যদি বলি বাড্ডা থেকে শুরু করে বাড্ডা, উত্তর বাড্ডা, দক্ষিণ বাড্ডা, এরপর রামপুরা, বনশ্রী, এই যে বিশাল একটি এরিয়া, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে বলা হয়েছে যে সবগুলোই রেড জোনের ভেতরে, কিন্তু এই রেড জোন এলাকাগুলো একটির পর একটি একদম ধারাবাহিকভাবে বিশাল এলাকা।
কিন্তু এর ভিতরে আলাদা করে স্পেসিফিক ভাবে বলা হয়নি যে কোন এলাকাটুকু রেড জোনের ভিতরে পড়ছে। সেই হিসেবে জনসাধারণের ভিতরে সেই সংখ্যাটি আসলে মূলত সবচেয়ে বেশি কাজ করছে যে কোন সড়কটুকু বা কোন এলাকাটুকু স্পেসিফিক রেড জোনের ভিতরে পড়ছে, তার এর বাইরেও তাদের ভিতরে যে একটি প্রস্তুতি, সেই প্রস্তুতিও দেখা যাচ্ছে। এবং তারা বলছেন যে যদি লকডাউন সবার জন্যই করতে হয় তাহলে তারা সেটা ভালোভাবেই নেবেন এবং সেই কঠোরভাবে তারা নিজেরাও পালন করবেন এখানকার বাসিন্দারা। সাব্বির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর চুল কে না চায়, কিন্তু ক্ষতিকর কেমিক্যাল প্রোডাক্ট না, তা কেড়ে নেয় সব পুষ্টি। চুলের চাই প্রাকৃতিক উপাদান, কোকোনাট মিল্ক, প্রোটিন ও ময়শ্চারাইজিং অ্যালোভেরার গুণে সমৃদ্ধ নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু, মজবুত ও সিল্কি চুলের জন্য নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু। কি হতে চলেছে জুন মাসের সামনের দিনগুলোতে? আর কত ঊর্ধ্বগামী হবে সংক্রমণ এবং মৃত্যুর গ্রাফ? নিম্নমুখী হতে পারে কতদিন? আছে কি কোনো উত্তর? এমন পরিস্থিতিতে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জের রেড জোনগুলোতে ব্যাপক ভিত্তিতে লকডাউন শুরু করতে চায় সরকার। দেশের ভাইরাস বিশেষজ্ঞ এবং জনস্বাস্থ্য বিশ্লেষকরা বলছেন, করোনার বিস্তার রোধে গত 3 মাসে বাংলাদেশে নেওয়া পদক্ষেপ সফলভাবে বাস্তবায়ন হয়নি বলেই বেড়ে চলেছে সংক্রমণ এবং মৃত্যুর মিছিল। তাই এবার দরকার সামগ্রিক লকডাউন, প্রয়োজনে কারফিউ। সাধারণ ছুটি শেষের 15 দিন পর এবার লকডাউনে গেল বাংলাদেশ। যেসব এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি সেই রেড জোনগুলোতেই শুরু হচ্ছে লকডাউন। এতে জীবনযাত্রা যেমন বদলে যাবে, তেমনি চ্যালেঞ্জের মুখে পড়বে দেশের অর্থনীতি। বিশ্লেষকরা বলছেন, এখন জীবন বাঁচাতে হবে সবার আগে। এরকম জোন ভিত্তিক লকডাউন হয়তো 14 থেকে 21 দিন থাকবে। এর ভিতরে যদি সংক্রমণের সংখ্যা কমে যায় তাহলে সেখানে হয়তো এরকম দীর্ঘ সময় লকডাউন করে রাখতে হবে না। জোন ওয়াইজ এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে সঠিকভাবে। এটা যদি ঠিক মতো মেনটেন করা যায়, আমার ধারণা যে আমরা ঠিকই আছি, আমরা পারবো। যে জোনিং পদ্ধতিটি করা হয়েছে এবং এলাকাভিত্তিক যে লকডাউনটি দেওয়া হয়েছে এটিকে সফল করতে হবে। প্রথম ধাপে 66 দিন সাধারণ ছুটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 44,608 জন। আর সাধারণ ছুটি উঠে যাবার পর গত 15 দিনেই আক্রান্ত পাওয়া গেছে 52,912 জন। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বরাবরই নিষেধ করেছিল সাধারণ জীবনে না ফিরতে। এখন সাধারণ মানুষকে মানতে হবে স্বাস্থ্যবিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে হতে হবে কঠোর। সাধারণ ছুটির সময় সামাজিক দূরত্ব মানানো যায়নি বলেই সংক্রমণ বেড়েছে। এবার সেই ভুল আর করা যাবে না। পিকটার থেকে একটু নামতে হবে আগে, সেই জন্য আমাদের দরকার হচ্ছে কারফিউ। আমি মনে করি যে মানুষ যেহেতু মানছে না, এখন রেড জোন, গ্রিন জোন যদি এখন করেন তাতেও কিন্তু অনেক সমস্যা হচ্ছে। একত্রিত করে একটি সুসমন্বিত পদ্ধতিতে আমরা করোনার বিরুদ্ধে দাঁড়াতে পারিনি, কিন্তু এখনো সময় রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকালে দেখা যায় ইতালি, নিউজিল্যান্ড কঠোর লকডাউনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এশিয়ার দেশ ভিয়েতনাম ও শ্রীলঙ্কা বিদেশ থেকে আসা প্রায় 100% ব্যক্তির কোয়ারেন্টাইন নিশ্চিত করে সমস্যার সমাধান করেছে। কিন্তু বাংলাদেশ 66 দিনের সাধারণ ছুটিতে নিয়ন্ত্রণ তো করতেই পারেনি, উল্টো প্রতিদিন প্রায় 3,000 কোটি টাকা লোকসান গুনেছে। এই জুন মাসটা আমাদের এভাবেই চলতে থাকবে। আমরা জুলাইয়ের প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহ থেকে আমরা হয়তো আমাদের ডাউনফ্লোটা দেখতে পাবো, আমরা হয়তো কমতে থাকবো। তখন আমরা এখন যে পর্যায়ে আছি এটাই হয়তো আমাদের সর্বোচ্চ সংক্রমণ, এবং এরপরে হয়তো আগামী সপ্তাহ থেকে আস্তে আস্তে রোগীর সংখ্যা কমতে শুরু করবে। যদি আপনি এর মধ্যে কন্ট্রোল করতে পারেন তাহলে কার্ভটা নিচের দিকে নামবে, কিন্তু নিচের দিকে নামবে এবং এক সময় হয়তো ভ্যাকসিন আবিষ্কার হবে বা মানুষের মধ্যে একটা প্রতিরোধ ক্ষমতা হবে, তখন আস্তে আস্তে কমে যাবে। কিন্তু কমপ্লিট কন্ট্রোল যদি না হয় তখন দেখা যাবে যে একটা সেকেন্ড ফেজও আসতে পারে। চতুর্থ ধাপের শেষ পর্যায়ে পরীক্ষা শুধু নয়, ব্যাপকভাবে হাসপাতালে ভর্তি করে সেবা দেওয়ার প্রয়োজন পড়বে বলে মনে করেন চিকিৎসা বিশেষজ্ঞরা। সেই প্রস্তুতি নিতে হবে দ্রুত। আর এই মুহূর্তে ব্যক্তিগত সুরক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন জনস্বাস্থ্য বিশারদরা। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, গণভবনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এসএসএফ-এর 34তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি সেখানে যুক্ত হচ্ছি আমরা। মনে করি যারা এই নিরাপত্তার সাথে কাজ করেন তাদেরকে এগুলো একটু এ সম্পর্কে একটু জানা দরকার, যে একটা সেই সবাকার গোয়েন্দা সংস্থা কিভাবে তারা অনুসরণ করতো, কিভাবে কাজ করতো এবং
তাদের এই লেখনীটা, এখানে অনেক খবরও জানা যায়। প্রকৃতপক্ষে আমরা যে বাংলাদেশ স্বাধীন, এই স্বাধীনতার ইতিহাসটা কিন্তু ওই গোয়েন্দা রিপোর্ট থেকেই কিন্তু বেরিয়ে আসে যে তিনি ধীরে ধীরে একটি জাতিকে কিভাবে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন, এবং তারই ডাকে সাড়া দিয়ে বাঙালি অসহযোগ আন্দোলন করে এবং অসহযোগ আন্দোলন থেকে সশস্ত্র বিপ্লব করে আমাদের এই দেশটা স্বাধীন হয়। মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করি। যে বাঙালি সবসময় অবহেলিত ছিল, সেই বাঙালি জাতি যখন একটা স্বাধীন রাষ্ট্র পেল, সেই স্বাধীন রাষ্ট্রকে তিনি গড়ে তুলতে চেয়েছিলেন এবং সে পরিকল্পনা তিনি নিয়েছিলেন, সে সুদূর প্রসারী পরিকল্পনা, কিন্তু সেটা তিনি বাস্তবায়িত করতে পারেনি। মাত্র 3.5 বছর হাতে সময় পেয়েছেন। যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে যখন অর্থনৈতিক উন্নয়নের পথে পা বাড়ান, তখনই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এবং এই হত্যার পর একটার পর একটা কূপ, বাংলাদেশে সেই সময় 19টা কূপ হয়েছে। প্রতিনিয়ত ওই সেনাবাহিনীতে বিধবার কান্না, সন্তানহারা মাতার কান্না, পিতাহারা সন্তানের কান্না, এইরকম একটা দুর্বিষহ অবস্থা ছিল। 6 বছর বিদেশে ছিলাম, আসতে পারিনি, নিষিদ্ধ ছিলাম। বাংলাদেশের মানুষ যখন আমাকে, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ আমার অনুপস্থিতিতে আমাকে সভাপতি নির্বাচিত করে, একরকম জোর করে আমি দেশে ফিরে আসি এবং সারা বাংলাদেশ ঘুরি। এবং আমারও লক্ষ্য যে এই বাংলাদেশের মানুষকে তাদের ক্ষুধার অন্ন নিশ্চিত করা, তাদের ভাগ্য পরিবর্তন করা, তাদের জন্য একটা সুন্দর জীবন দেওয়া, যেখানে কোনো শোষণ বঞ্চনা থাকবে না, শিক্ষায় দীক্ষায় জ্ঞান বিজ্ঞানে এই জাতি সারা বিশ্বে মাথা উঁচু করে চলবে। আর বাংলাদেশ যে রাষ্ট্র আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছি, সেই রাষ্ট্র বিশ্ব দরবারে মর্যাদার সাথে চলবে। আর সেই লক্ষ্য নিয়ে কাজ করতে যে প্রতি পদে পদে অনেক বাধার সম্মুখীন হয়েছে, এটা ঠিক, কিন্তু বাধা অতিক্রম করেই চলতে হয়েছে, এটা খুব স্বাভাবিক। আমি জানি এটা যে কোনো সময়, এবং এর জন্য জীবনের ঝুঁকিও নিতে হয়। তাই মাঝে মাঝে এটা মনে করি যে আমার সাথে যারা কাজ করে বা আমার নিরাপত্তায় যারা, তাদের জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর আমাদের SSF এর প্রত্যেকটা সদস্য আমি দেখেছি অত্যন্ত আন্তরিকতার সাথে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই নিরাপত্তার ব্যবস্থা করে থাকে। সেই জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সকলের জন্য দোয়া করি। ঠিক যেভাবে প্রতিদিন নামাজ পড়ে আমি আমার নিজের সন্তান এবং আমার দেশবাসী এবং সেই সাথে আমার সঙ্গে যারা কাজ করে সকলের জন্য আমি দোয়া করি যেন সবাইকে আল্লাহর জন্য নিরাপদে রাখে। আজকে এমন একটা পরিবেশে আমরা এই অনুষ্ঠান করছি যে আমার নিজের অফিস, আমি সেখানে বসতে পারিনি, আমি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করে যাচ্ছে। যদিও হ্যাঁ, বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হবে 2008 নির্বাচনে ইতিহাস সেই ঘোষণা দিয়েছিলাম। আজকে সেই ডিজিটাল পদ্ধতিতে এটা করতে পারছি। আর এই ডিজিটাল করেছিলাম বলে আজকে করোনা নামে যে একটা ভাইরাস সারা বিশ্বকে আজকে একেবারে স্থবির করে দিয়েছে, তারপরেও আমরা আমাদের দেশের মানুষের সেবা করতে পারছি, তাদের জন্য কাজ করতে পারছি, তাদের চিকিৎসা সেবা দেওয়া থেকে শুরু করে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আমরা দিতে পারছি, যেহেতু আজকে সত্যি বাংলাদেশ আমরা ডিজিটাল করেছি। তাই সেদিক থেকে একটা যে আমরা একটা প্রযুক্তি ব্যবহার করছি, এটা আমাদের আনন্দের বিষয়। আর দুঃখের বিষয় হলো যারা প্রতিনিয়ত আমার জন্য কাজ করে আমি তাদের কাছে যেতে পারছি না, আমাকে দূরের থেকে কথা বলতে হচ্ছে, এটা হচ্ছে সবথেকে কষ্টের। তারপর আমি বলবো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেটাই আমি কামনা করি। আমি যখন সরকার গঠন করি তখন আমি দেখেছিলাম যে আমাদের SSF এর মানে প্রতিনিয়ত তাদেরকে যেহেতু একটা মানে যে শুধু রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান না, আমাদের দেশে প্রচুর বিদেশি অতিথি আসে, রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরা আসে, তাদেরও নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হয়। এই জন্য সব ধরনের প্রস্তুতি আমাদের দরকার। অনেক সময় আমরা দেখেছি যে সেই সময় আমি যখন প্রথমবার সরকার আসি, ঠিক ওই ধরনের মানে নিরাপত্তা দেওয়ার মতো আধুনিক তেমন কিছু আমাদের ছিল না, বা সংখ্যার দিক থেকে কম ছিল। তার উপর
এতে বসবাসের জন্য কোনো সুনির্দিষ্ট সুরক্ষিত জায়গাও ছিল না। অনেক সময় অনেকেই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, যে জন্য আমি সেই সময় প্রথম যে ফায়ারিংয়ে প্র্যাকটিস করার জন্য প্রথম 96 সালেই প্রথম, এখন যেটা আছে ওটা আমার সেই সময় করে দেওয়া, এখন আমরা আরও আধুনিক করে দিচ্ছি। পাশাপাশি বিশ্ব এগিয়ে যাচ্ছে, ক্রাইমের ধরনটাও বদলে যাচ্ছে। হয়তো আগে এক ধরনের হতো, এখন অন্যভাবে হয়। কাজে প্রতিনিয়ত কিন্তু আমরা এটা দেখতে পাই যে যত প্রযুক্তি ব্যবহার হচ্ছে, সেই প্রযুক্তি যখন ভালো কাজে ব্যবহার হয়, আবার মন্দ কাজেও ব্যবহার হয়। সেদিকে লক্ষ্য রেখে আমাদের যারা নিরাপত্তায় আছে তাদেরকেও সেই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হতে হবে। কি ধরনের ক্রাইম হচ্ছে সেটা জেনে নিয়ে তার সঙ্গে সেটাকে কিভাবে প্রতিরোধ করতে হবে, তার জন্য যেমন প্রশিক্ষণ প্রয়োজন, প্রশিক্ষণের সাথে সাথে ইকুইপমেন্টসও দরকার। আমরা যতদূর আমরা পেরেছি, আমরা কিন্তু আমাদের এসএসএফের জন্য সবই আমি গিয়েছি, আমি ডিটেলসে যাব না, ডিটেলসে বলা বোধহয় ঠিকও হবে না, কিন্তু এটা নিশ্চয়ই আপনারা জানেন যে সব ধরনের ব্যবস্থা যখন যেটা আধুনিক আসে তখন পাওয়া যায়, সেটা আমরা সংগ্রহ করার চেষ্টা করি। এখানে শুধু যাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে তারই নিরাপত্তা না, যারা নিরাপত্তা দেবে তাদেরটাও আমাকে চিন্তা করতে হয়। আর সেটা যদি চিন্তা না করতাম তাহলে হয়তো আমি এগুলি কিছুই মেনে নিতাম না। এটা হলো বাস্তবতা। কারণ আমি যখন বাংলাদেশে এসেছিলাম আমি জানতাম যে সেই সময় আমার বাবা মা ভাইয়ের খুনিরা তারা ক্ষমতায়, তারা দল করছে, তারা ব্যবসা বাণিজ্য করছে, তারা খুব অত্যন্ত শক্তিশালী, বিভিন্ন দূতাবাসে চাকরি করে, এবং তাদের ভিতরে একটা খুব একটা অন্যরকম চিন্তা তাদের। আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যারা গণহত্যা চালিয়েছে, নারী ধর্ষণ করেছে, লুটপাট করেছে, হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর ছিল, তারা ক্ষমতায়। স্বাভাবিকভাবে একদিকে যেমন যুদ্ধাপরাধীরা ক্ষমতা, একদিকে খুনিরা ক্ষমতায়। সেই পরিবেশে বাংলাদেশে যখন ফিরেছি, ধরো আমার তো কিছুই ছিল না, আমার চলাটা গাড়িও ছিল না, আমি এটা চিন্তাও করিনি। বাস ভাড়া করে চড়েছি, রিক্সা ভ্যানে চড়েছি, নৌকায় চড়েছি, সারা বাংলাদেশ ঘুরেছি। কি কারণে করেছি? একটাই কারণ, যে এই দেশের জন্য আমাকে কিছু করতে হবে। আমার বাবা যে কাজটা করতে পারেনি সেটা আমাকে সম্পূর্ণ করতে হবে। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের কাছে যে তারা আমাকে ভোট দিয়েছে, নির্বাচিত করেছে, সুযোগ দিয়েছে তাদের সেবা করার। আর যার ফলে আজকে বাংলাদেশ, আমরা অন্তত একটু বলতে পারি যে এই করোনা ভাইরাসটা এসে আমাদের সকল অগ্রযাত্রাটা থামিয়ে দিয়েছে। সেজন্য সত্যি মাঝে মাঝে কষ্ট হয়, কিন্তু আজকে আমরা কিন্তু আমাদের দারিদ্র্য যেখানে আমরা পেয়েছিলাম 40 ভাগ, সেটাকে আমরা 20 ভাগে নামিয়ে এনেছি। আমাদের প্রবৃদ্ধি আমরা 8.1 ভাগে উঠিয়েছিলাম। আমাদের মূল্যস্ফীতি আমরা কিন্তু তার 5 থেকে 5.56-এর মধ্যে রাখতে সক্ষম হয়েছিলাম। আমরা মাথাপিছু আয় বৃদ্ধি করেছি, গ্রামের অর্থনীতিকে আমরা উন্নতি করেছি, এবং সেই সাথে সাথে আমাদের সকল সরকারি বেতন ভাতা যারা পায় সকলের বেতন ভাতা আমি বৃদ্ধি করে দিয়েছিলাম, যেন প্রত্যেকে তার নিজ সংসারটা সচ্ছলভাবে চালাতে পারে। ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বিনা পয়সায় বই দেওয়া থেকে শুরু করে চিকিৎসা সেবা মানুষের দূর করে পৌঁছে দেওয়া, অর্থাৎ সামাজিকভাবে অর্থনৈতিকভাবে কিভাবে আমাদের দেশের মানুষ উঠে দাঁড়াবে সেদিকে বিশেষ আমরা দৃষ্টি দিয়েছি এবং কাজ করেছি, এবং বেসরকারি খাতকে উন্মুক্ত করে কর্মসংস্থান ব্যবস্থা করেছি, যার ফলে আমরা এগিয়ে যাচ্ছিলাম খুব দ্রুত গতিতে। 2020 আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এই জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষেত্রে আমরা ব্যাপক কর্মসূচি নিয়েছি। আমরা দেশে বিদেশে এই কর্মসূচি নেওয়া হয়েছিল, এবং ইউনেস্কো তারা আমাদের সঙ্গে একই সাথে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করবে সেই সিদ্ধান্ত তারা নেয়। কারণ আমরা জাতিসংঘের স্বীকৃতি পেয়েছি, জাতির পিতার এই অবদান তারা স্বীকৃতি দিয়েছেন। 7ই মার্চের ভাষণ আজকে
আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে, যে এই ভাষণ এদেশে একটা জাতিকে উদ্বুদ্ধ করেছে স্বাধীনতার চেতনায়। 2500 বছরের ভাষণের মধ্যে এই ভাষণটি অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। কাজে আজকে যেই জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করবার যে ব্যাপক কর্মসূচি আমরা নিয়েছি, কিন্তু সেটা আমরা সেভাবে করতে পারলাম না, কারণ এই করোনা ভাইরাস, এই একটা ভাইরাস যেটা সারা পৃথিবী, যত শক্তিধর দেশ হোক, কত শক্তিধর দেশ তারা কথায় কথায় বম্বিং করতো বা গুলি করতো, মারতো। আজকে করোনা ভাইরাসের বিরুদ্ধে একবারও বম্বিং করতেও পারে না, গুলি করতে পারে না, মারতে পারে না, কিছু করতে পারে না, তারাও স্থবির। শক্তিশালী দেশ অর্থনৈতিকভাবে, তাদের অর্থ সম্পদ বিশ্বে তারা কোথায় আছে? আজকে কোথায় সেই ধনী দেশ? তাদের অর্থ সম্পদ কোনো কাজে লাগছে না, কারণ করোনা ভাইরাস। আজকে এই একটা ভাইরাস যাকে দেখা যাচ্ছে না, অদৃশ্য একটা শক্তি, জানি না আল্লাহ রাব্বুল আলামিনের কি খেলা, সেই অদৃশ্য শক্তির ভয়ে আজকে সারা বিশ্ব স্থবির, সারা বিশ্ব স্তম্ভিত, তার সাথে আছে যোগ হয়েছে মৃত্যু। দর্শক, এই পর্যায়ে করোনা পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। আপনাকে স্বাগত করোনা আপডেট। একটু জানাবেন, রেড জোন চিহ্নিত এলাকায় লকডাউন বাস্তবায়নে পুলিশ কেমন পদক্ষেপ নিয়েছে? আপনাকেও স্বাগতম। আপনারা জানেন যে কোভিড সংক্রমণে আমরা গত 3.5 মাস যাবৎ এই কোভিড সংক্রমণের মাঝখানে আছি। এ পর্যায়ে সরকার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন 3টি ভাগে ভাগ করে কিছু কার্যক্রম গ্রহণ করেছেন। নরসিংদী আপনারা জানেন ব্যবসায়ী প্রবণ এলাকা, এখানে ডেনসিটি অফ পপুলেশন অনেক বেশি। সরকারের যে গৃহীত নীতি সেই অনুসারে নরসিংদীতে যে কিছু প্যারামিটার সেট করা হয়েছে রেড জোন চিহ্নিত করার জন্য, 1 লক্ষ জনসংখ্যার মধ্যে যদি 10 জন হয় ঢাকার বাইরে, এবং ঢাকাতে সিটি কর্পোরেশনে আমরা জানেন 1 লক্ষের মধ্যে 60 জন, সেই হিসাবে নরসিংদীর সদর উপজেলা, মাধবদী পৌরসভা এবং পলাশের বেশ কিছু অংশ রেড জোনের অন্তর্ভুক্ত। আমরা গত 3 দিন আগে পরীক্ষামূলকভাবে মাধবদীর 2টি ওয়ার্ড, বিশেষ করে একটি পরিপূর্ণ 4 নম্বর ওয়ার্ড এবং 5 নম্বর ওয়ার্ড আংশিকভাবে রেড জোন ঘোষণা করা হয়েছে। এখানে কিন্তু কার্যক্রম চলছে। আপনারা জানেন A2I এর সহায়তায় কেন্দ্র থেকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর করে দেওয়া হয়েছে কিভাবে আমরা বাস্তবায়ন করব। এখানে পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, স্বেচ্ছাসেবক, বিশেষ করে নির্বাচিত প্রতিনিধি, মেয়র এবং কাউন্সিলর যারা আছেন, এখানে আমরা কে কোন কাজটা করব আগে থেকেই একটা সেট করে নিয়েছে। আমাদের ক্ষেত্রে নরসিংদীতে আমি বলবো সেটা অসুবিধা হচ্ছে না, এই কারণে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জন এবং লোকাল মেয়র যিনি আছেন তাদের সাথে আমরা একাধিক সিরিজ অফ মিটিং করে আমরা কাজ করেছি। কে আমরা এন্ট্রি এক্সিট নিশ্চিত করব, কারা আমরা খাদ্য সরবরাহ করব, বিশেষ করে স্বাস্থ্য সেবা সিভিল সার্জন দেখবে। গত 3 দিন আমরা যে কাজ করছি আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তবে এইটা যখন বেশি বৃদ্ধি পাবে, যেহেতু নরসিংদীর একটি ব্যাপক অংশ রেড জোনের অন্তর্ভুক্ত হবে, সেই ক্ষেত্রে আমাদের পক্ষে আরো নতুন করে চিন্তা করতে হবে। তো আমাদের প্রিপারেশন আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কথা আমরা বুঝতে পেরেছি। করোনা সংক্রমণ ঠেকাতে বন্দরনগরের রেড জোন ঘোষিত এলাকায় লকডাউন শতভাগ কার্যকর করা হবে, এমনটাই জানিয়েছেন চট্টগ্রাম সিটির মেয়র আজম নাসির উদ্দিন। গতকাল রাতে যমুনা টেলিভিশনকে তিনি বলেন, লকডাউন বাস্তবায়নে বিভিন্ন সংস্থার সমন্বয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। উপর থেকে যে নির্দেশনা আছে আমরা হুবহু করবো, একদম শতভাগ সফল হওয়ার লক্ষ্য নিয়ে আমরা লকডাউন করব। পর্যায়ক্রমে আমরা বসে সিদ্ধান্ত নেব, একসাথে বাকি 9টি ওয়ার্ডকে করব না, এটাকে খণ্ডিতভাবে বা একাধিক ভাবে করব। 2.5 মাসেরও বেশি সময় পর করোনা ভাইরাসে একদিনের সর্বনিম্ন মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 326 জন। 25শে মার্চের পর এটি সর্বনিম্ন প্রাণহানি। নতুন রোগী শনাক্ত হয়েছেন 20,000-এর কাছাকাছি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে 24 ঘন্টায় 3,248 জনের প্রাণহানি রেকর্ড করা হয়েছে। শনাক্ত 1,22,000-এরও বেশি। এদিকে ব্রাজিলে গেল কয়েকদিন ধরে 3 অঙ্কে বহাল প্রাণহানি। 24 ঘন্টায় মারা গেছেন 600। মৃত্যু এবং সংক্রমণের দিক থেকে লাতিন দেশটি এখনও দ্বিতীয় অবস্থানে। বর্তমান হটস্পট মেক্সিকো একদিনে 424 জনের মৃত্যুতে মোট প্রাণহানি প্রায় 17,000।
দর্শক, করোনা ভাইরাস প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের স্টেটেন আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং চিকিৎসক ডক্টর আকাশ ফেরদৌস। ডক্টর আকাশ ফেরদৌস, আপনাকে স্বাগত। একটু জানতে চাই, যুক্তরাষ্ট্রে অনেকটা হঠাৎ করেই কমেছে মৃত্যু এবং সংক্রমণ, এবং এটাকে কি আসলে মহামারী নিয়ন্ত্রণে আনার লক্ষণ বলে মনে হচ্ছে? ধন্যবাদ জনটিভিকে, আবার ধন্যবাদ। আমি খুব হঠাৎ করে কথাটা না বলে আমি বলবো যে আসলে এটা একটা প্রোগ্রেস। এটা অনেকদিন ধরেই ওইভাবে করা হচ্ছিল, এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা করা হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং। আমি জানি যে এটা বাংলাদেশের অনেক কঠিন একটা কাজ হবে। তো এখানে যেমন প্রথমে আমাদেরকে মে মাসের 15 তারিখে একটা টার্গেট দেওয়া হয়েছিল ওপেনিং এর জন্য লকডাউন, তারপর এখন জুন মাসের 6 তারিখ এবং জুন মাসের 8 তারিখ থেকে আমরা এখন ফেজ 1 ওপেনিং এ যাচ্ছি। সো এবং এটা হয়ে গেছে অলরেডি নিউ ইয়র্ক স্টেটে এবং অনেক জায়গায়। কোথাও কোথাও ফেজ 2-তে, ফেজ 3-তে চলে যাওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। এভরি উইক উইল গো টু দ্য নেক্সট স্টেজ, নেক্সট ফেজেস। সো কমে আসার মেইন কারণটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, এবং একজন থেকে আরেকজন দূরে থাকা বা যতটুকু সম্ভব আমরা যে গ্লাভস পরা, মাস্ক পরা, এই ব্যাপারগুলোই বেশি এখানে কাজ করেছে। ইনফেক্টেডের নাম্বার হয়তো বেশি, কারণ এখন সব জায়গায় এবং অ্যাভেলেবল পরীক্ষা করা হচ্ছে। তবে আপনি ইউর রাইট, এখন হাসপাতালগুলোতে আমাদের রোগী ভর্তি এবং মৃত্যু তো অনেক কমে এসেছে। তবে এখন একটা জিনিস আমি এখানে অ্যাড করতে চাচ্ছি আপনার প্রশ্নের সাথে, যেটা হচ্ছে যেহেতু এখন ওপেনিংটা হচ্ছে, ফেজ 1 চলছে এখন নিউ ইয়র্ক সিটিতে, নেক্সট উইক থেকে ফেজ 2 শুরু হবে। আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ কিছু কিছু দেশ, যেমন আপনি একটু আগে যেটা ইটালির কথা বললেন, ব্রাজিলের কথা বললেন, মেক্সিকো, এখন ইভেন বাংলাদেশ যদিও আমি বলবো যে শুরু থেকে শুরু হচ্ছে। যখনই ওপেনিংটা শুরু হয়েছে দেখা গেছে সেকেন্ড ওয়েভ, আরেকবার ওয়েভ আসছে। সেই জন্য আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে। ওপেনিং হলেই যে আমাদেরকে খুব ব্যাপারটা ইজিলি নিতে হবে এত তাড়াতাড়ি তা না। আমি বলবো যে আমাদেরকে স্টিল হ্যাভ টু বি কেয়ারফুল। থ্যাংক ইউ। ডক্টর আকাশ ফেরদৌস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ভারতে 24 ঘন্টায় করোনা ভাইরাসে 321 জন মৃত্যুবরণ করেছেন, সব মিলিয়ে 9,500-এরও বেশি প্রাণহানি। দেশটিতে একদিনে শনাক্ত 11,000-এরও বেশি রোগী, যার মধ্যে রাজধানী নয়াদিল্লিতে একদিনের রেকর্ড 56 জনের মৃত্যু হয়েছে। তৃতীয় দিনের মতো বহাল 2,000-এর উপরে রোগী শনাক্ত। দিল্লিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 1300-রও বেশি মানুষ। অবশ্য দ্রুত হারে সংক্রমণ আর মৃত্যুর দিক থেকে এগিয়ে বাণিজ্যিক নগরী মহারাষ্ট্র। রাষ্ট্রটিতে 1 লাখেরও বেশি মানুষ কোভিড-19 আক্রান্ত, 4,000-এর কাছাকাছি মৃত্যু। এরই মধ্যে সীমিত আকারে চালু হয়েছে আভ্যন্তরীণ ট্রেন চলাচল। দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে মৃত্যুহার কম হলেও 42,000-এরও বেশি আক্রান্ত। দেশটিতে 3,33,000 ছাড়িয়েছে সংক্রমণ। চীনে একদিনে শনাক্ত হয়েছেন আরও 49 জন করোনা রোগী। এদের মধ্যে 10 জন বিদেশ থেকে এসেছেন, বাকি 39 জনই স্থানীয় বাসিন্দা। নতুন শনাক্ত হওয়া রোগীদের 36 জনই বেইজিংয়ের। ভাইরাসের বিস্তার ঠেকাতে মরিয়া চীনা প্রশাসন। দ্বিতীয় দফায় সংক্রমণের কেন্দ্র হয়ে ওঠা বেইজিংয়ে নেওয়া হয়েছে ব্যাপক কড়াকড়ি। ব্যাপক হারে শুরু হয়েছে নমুনা পরীক্ষা। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজারকে এবারের সংক্রমণের উৎস বলে মানা হচ্ছে। তাই বাজার সংশ্লিষ্ট সবাইকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বাজার বন্ধ রাখা হয়েছে এখনও। আশেপাশের 11টি আবাসিক এলাকা লকডাউন অব্যাহত। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। দর্শক, এই ছিল করোনা আপডেটে প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।